প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম ও দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়। আজ এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। প্রথম অংশের মধ্যে যা যা রয়েছে তা হলো ভূমিকা, এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা ধারণা, অংশীদারি, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, উপযুক্ত ক্ষেত্রসমূহ, অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা ও ধারণা, অংশীদারি ব্যবসায়ের গঠন বৈশিষ্ট্য, চুক্তিপত্র, চুক্তিপত্রের বিষয়বস্তু, নিবন্ধন, প্রকারভেদ ও বিলোপ সাধন, এইগুলো নিয়ে আজ আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা। মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণের জন্য যুগে যুগে মালিকানা বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন প্রকার ব্যবসা সংগঠন গড়ে উঠেছে। মুনাফা অর্জনের উদ্দেশ্য মিল থাকলেও প্রকৃতি, বৈশিষ্ট্য, আওতা, আয়তন ও কার্যক্ষেত্রের ভিত্তিতে এদের মধ্যে বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হয়। মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনকে 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসায়, 2 নম্বর অংশীদারি ব্যবসায়, 3 নম্বর যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন, 4 নম্বর হচ্ছে সমবায় সমিতি, 5 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। আজ আমরা আলোচনা করব এক মালিকানা ব্যবসায় ও অংশীদারি ব্যবসা থেকে। এই প্রথম দুটি নিয়ে আজ আমাদের আলোচনা। তাহলে প্রথমেই আছে এক মালিকানা ব্যবসায় কাকে বলে। একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ী হচ্ছে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা একটি প্রাচীনতম সংগঠন। এজন্য এটিকে প্রাচীনতম সংগঠন হিসাবে পরিচিত। আমাদের দেশের বেশিরভাগ ব্যবসাগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায়। বিস্তারিতভাবে এক মালিকানা ব্যবসা বলতে বোঝায় মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসা অর্জিত সকল লাভ নিজে ভোগ করে বা ক্ষতি হলে নিজেই তা বহন করে, তাকে এক মালিকানা ব্যবসা বলে। তাহলে এক মালিকানা ব্যবসায়ের সম্পূর্ণ দায়িত্ব মালিক যেহেতু একজন, তাকেই বহন করতে হয়। লাভ হলেও সে একাই ভোগ করে এবং ক্ষতি হলে সে একাই লোকসানের দায়িত্ব বহন করে। আইনের চোখে এক মালিকানা ব্যবসায় কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো ব্যক্তি যে কোনো সময় এই এক মালিকানা ব্যবসা সংগঠন ব্যবসা শুরু করতে পারে। গ্রামগঞ্জে, হাটবাজার ও রাস্তার পাশে, নিজ বাড়িতে, বিভিন্ন স্থানে এক মালিকানা ব্যবসা যে কোনো ব্যক্তি
যে কোনো সময় স্বল্প পুঁজি নিয়ে শুরু করতে পারে। তবে শহর এলাকায় যদি এক মালিকানা ব্যবসা সংগঠন পরিচালনা করতে চায় তাহলে তাকে সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে এই ব্যবসা শুরু করতে হয়। আমাদের দেশে বেশিরভাগ ব্যবসায়ী এক মালিকানা ব্যবসা, তবে ইউরোপ এবং আমেরিকাতে শতকরা 80% ব্যবসায়ী হচ্ছে এক মালিকানা ব্যবসায়। আমাদের দেশে এক মালিকানা ব্যবসাগুলো হচ্ছে মুদি দোকান, চায়ের দোকান, সবজি দোকান, অধিকাংশ খুচরা দোকান এগুলো এক মালিকানা ব্যবসায়। আইনের কোনো ঝামেলা নেই বলে যে কোনো ব্যক্তি যে কোনো সময় এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। এবার আমি আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে। এক মালিকানা কারবারের যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে হচ্ছে, প্রথমেই মালিক সবসময় এক মালিকানা ব্যবসায় একজন, তাই তিনি নিজের উদ্যোগে পুঁজি সংগ্রহ করে যে কোনো সময় এই ব্যবসা পরিচালনা করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এ জাতীয় ব্যবসা গঠন করা খুব সহজ, যেহেতু আইনের কোনো ঝামেলা নেই, যে কোনো ব্যক্তি যে কোনো সময় ব্যবসা শুরু করতে পারে। তারপর হচ্ছে এই এক মালিকানা ব্যবসায়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু ছোট আকারের এক মালিকানা ব্যবসাগুলি হয়ে থাকে, স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করা যায়। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে ধার করে বা ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করা যায়। অধিকাংশ ক্ষেত্রেই এক মালিকানা ব্যবসাগুলো ক্ষুদ্র আকারের হয়ে থাকে। এক মালিকানা ব্যবসায়ে ঝুঁকি কম, যেহেতু এখানে পুঁজির পরিমাণও কম, মুনাফাও কম, তাই এক মালিকানা ব্যবসায়ে ঝুঁকিও কম থাকে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এক মালিকানা ব্যবসা আইনের কোনো বাধ্যবাধকতা নেই। আইনের ঝামেলা না থাকায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এক মালিকানা ব্যবসার স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভর করে। মালিক যে কোনো সময় ব্যবসা শুরু করতে পারে, আবার যে কোনো সময় ব্যবসা বন্ধ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সম্পর্কে। এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো হচ্ছে, যাদের পর্যাপ্ত অর্থ নেই অথচ ব্যবসা করার ইচ্ছা আছে, সেই সমস্ত ব্যক্তিগণ আত্মকর্মসংস্থানে উদ্যোগী হয়ে স্বল্প পুঁজি নিয়ে এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। এটা তার জন্য উপযুক্ত ক্ষেত্র। যেমন চায়ের দোকান, ছোট খাবারের দোকান, কুটির শিল্পের দোকান, মৃৎশিল্পের দোকান ইত্যাদি। তারপর হচ্ছে এক মালিকানা ব্যবসায় যেহেতু পুঁজির পরিমাণ কম, বেশি অর্থের প্রয়োজন পড়ে না, এই জন্য যে কোনো ব্যক্তি যে কোনো সময় ব্যবসা শুরু করতে পারে। এর এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলোর মধ্যে যেমন পানের দোকান, সবজির দোকান ইত্যাদি। এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলোর মধ্যে আরেকটি হচ্ছে, এই ব্যবসায়ের ঝুঁকি কম, তাই এই ব্যবসায় সহজে যে কোনো ব্যক্তি যে কোনো সময় শুরু করতে পারে। এখানে পুঁজির পরিমাণও কম, ঝুঁকির পরিমাণও কম। এই ধরনের ব্যবসাগুলোর মধ্যে যেমন চায়ের দোকান, ঔষধের দোকান ইত্যাদি। এক মালিকানা ব্যবসাগুলো সাধারণত হয়ে থাকে পচনশীল জাতীয় পণ্য, যেমন ফলমূল, শাকসবজি, মাছ, মাংস। এই জাতীয় ব্যবসাগুলো সাধারণত এক মালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত। তারপর হচ্ছে
ডাক্তারি, প্রকৌশলী ও আইন ব্যবসা, এই সমস্ত পেশাভিত্তিক ব্যবসাগুলো সাধারণত এক মালিকানা হয়ে থাকে। এবং প্রত্যক্ষ সেবাধর্মী ব্যবসা যেমন লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার, এই জাতীয় ব্যবসাগুলো এক মালিকানা ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এক মালিকানা ব্যবসায়ের অন্যান্য উপযুক্ত ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে যেমন যে সব ব্যবসায়ে প্রদত্ত পণ্যদ্রব্য ও সেবার সাথে ব্যক্তির ও মালিকের নৈপুণ্য, চিত্রকর্ম ও সুনাম জড়িত থাকে, এই ধরনের ব্যবসাগুলো সাধারণত এক মালিকানা বেশি উপযোগী। যেমন চিত্রকর্মের দোকান, ছবি তোলার দোকান, স্বর্ণকারের দোকান, ফার্নিচার দোকান, মিষ্টির দোকান ইত্যাদি। কৃষিজাত পণ্য যেমন ধান ব্যবসা, আলুর ব্যবসা, কাঁচামালের ব্যবসা, এগুলো এক মালিকানা ব্যবসার জন্য বেশি উপযুক্ত। তাই এই জাতীয় ব্যবসাগুলো, কৃষিজাত পণ্যের ব্যবসাগুলো এক মালিকানা ভিত্তিতে হয়ে থাকে। সর্বশেষ বলা যায় স্থানীয় পর্যায়ে ও জাতীয় পর্যায়ের যেমন বই, খাতাপত্র, পত্রিকা ইত্যাদি প্রকাশনা ব্যবসায়ের জন্য এক মালিকানা ব্যবসা বেশি উপযুক্ত। পরিশেষে বলা যায় বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা বিবেচনায় এক মালিকানা ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা ও ধারণা নিয়ে। অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যে ব্যবসা সংগঠন গড়ে তোলে, চুক্তির ভিত্তিতে সেই ব্যবসাকে বলা হয় অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয়ে থাকে। 1932 সালের বাংলাদেশের অংশীদারি আইনের মাধ্যমে অংশীদারি ব্যবসা পরিচালিত হয়ে থাকে। অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন, কিন্তু ব্যাংকিং ব্যবসায়ের বেলায় সদস্য সংখ্যা হবে 2 থেকে 10 জন। এক অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা 2 থেকে 20 জনের বেশি হবে না। এই কারণে এখানে অংশীদারি ব্যবসায় আইনের কোনো ঝামেলা নেই। যে কোনো সময় 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে এই ব্যবসা গঠন করতে পারে। তবে চুক্তিপত্রের ভিত্তিতে অংশীদারি ব্যবসা গঠিত হয়ে থাকে। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র মৌখিক হতে পারে, আবার লিখিত হতে পারে। তবে চুক্তিপত্র লিখিত ও নিবন্ধিত হয় বাঞ্ছনীয়। ব্যবসা জগতে এক মালিকানা ব্যবসা সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় ব্যবসা হলেও যেহেতু এই ব্যবসায়ে মালিকের মূলধনের স্বল্পতা, অসীম দায় ও ব্যবসা ক্ষুদ্র আওতায় হওয়ায় এর বিকল্প হিসাবে অংশীদারি ব্যবসায় সৃষ্টি হয়েছে। অংশীদারি ব্যবসায়ের অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র নিবন্ধিত হয় উত্তম। অংশীদারদের মধ্যে ভবিষ্যতে যাতে কোনো ভুল বুঝাবুঝি, মনমালিন্য, বিরোধ ও মামলা এড়ানোর জন্য
চুক্তি লিখিত ও নিবন্ধিত হয় বাঞ্ছনীয়, যদিও চুক্তিপত্র লিখিত হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, তবে ব্যবসায়ের স্বার্থে চুক্তিপত্র লিখিত ও নিবন্ধিত হয় যুক্তিসঙ্গত। আমাদের দেশে আইন অনুযায়ী অংশীদার ব্যবসা শুরু করার জন্য সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে। অংশীদারি ব্যবসায়ের গঠন সম্পর্কে একটু আলোচনা করে তারপর আমরা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য আলোচনা করব। অংশীদারি ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তিপত্রের মাধ্যমে এই ব্যবসা গঠন করে থাকে। এই ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তিপত্রের ভিত্তিতে এই ব্যবসা টিকে থাকে। তবে চুক্তিপত্র লিখিত ও মৌখিক উভয়ই হতে পারে, তবে চুক্তিপত্র লিখিত হওয়াই উত্তম। এবার অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। অংশীদারি ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন আইনগত কোনো ঝামেলা নেই। দুই বা ততোধিক ব্যক্তি যে কোনো সময় এই ব্যবসা শুরু করতে পারে। তবে এর সদস্য সংখ্যা 2 থেকে 20 জনের বেশি হবে না। ব্যাংকিং ব্যবসায় বেলায় 2 থেকে 10 জনের বেশি হবে না। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অংশীদারদের মধ্যে সম্পাদিত চুক্তি অংশীদার ব্যবসায়ের ভিত্তি হিসাবে কাজ করে। তাই অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র মৌখিক ও লিখিত হতে পারে, তবে লিখিত চুক্তিপত্র নিবন্ধিত ও অনিবন্ধিত 2 প্রকারেই হতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যবসায়ে অংশীদারগণ চুক্তির ভিত্তিতে তারা বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। চুক্তি অনুযায়ী তাদের দায়িত্ব বন্টন করা হয়। অংশীদারদের দায় অসীম। অংশীদারদের দায় ব্যক্তিগত সামষ্টিকভাবে অসীম, অর্থাৎ কোনো দেনা পরিশোধের জন্য ব্যবসায়িক সম্পদ যথেষ্ট না হলে অংশীদারগণের ব্যক্তিগত সম্পদ সেজন্য দায়বদ্ধ থাকে। কোনো অংশীদার দেউলিয়া হলে তার দায়িত্ব অবশিষ্ট অংশীদারদের উপর বর্তায় বা অন্যান্য অংশীদারগণ তা বহন করতে হবে। অংশীদার ব্যবসায়ের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, যেমন অংশীদারদের আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে এই ব্যবসা যেহেতু পরিচালিত হয়, তাই আস্থা অর্জনের জন্য অংশীদারি চুক্তিপত্র লিখিত হওয়াটাই উত্তম। আস্থাহীনতার অভাবে অনেক সময় দেখা যায় অংশীদারদের মধ্যে ভুল বোঝাবুঝি হয় এবং অংশীদার ব্যবসায়ের বিলোপ সাধন ঘটে। 5 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আছে, যেমন অংশীদার ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়, তবে অংশীদারদের মধ্যে ভবিষ্যৎ ভুল বুঝাবুঝি নিরসনের জন্য অংশীদারি চুক্তিপত্র নিবন্ধন করে নিলে এই সময় সেই নিবন্ধিত চুক্তিপত্র নিয়ে তাদের ভবিষ্যতে অংশীদারদের মধ্যে ভুল বুঝাবুঝি তার সমাধান করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র নিয়ে। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয়।
অংশীদারি চুক্তি মৌখিক হতে পারে, আবার লিখিত হতে পারে, লিখিত ও নিবন্ধিত হতে পারে। সুতরাং আমরা জানি চুক্তি অংশীদারি কারবারের ভিত্তি, এই চুক্তির উপর ভিত্তি করে অংশীদারি ব্যবসা টিকে থাকে এবং অংশীদারদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হলে তা নিরসনের জন্য অংশীদারি চুক্তিপত্র তাদের দলিল হিসাবে কাজ করে। এবার আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নিয়ে। 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী এই ব্যবসা পরিচালিত নিয়ন্ত্রিত হয়। অংশীদারি ব্যবসায়ের চুক্তির উপর ভিত্তি করে পরিচালিত হয়। অংশীদারি চুক্তিপত্র এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের প্রত্যেকের অবস্থান, দায়িত্ব, কর্তব্য, অধিকার ও ভবিষ্যৎ বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে উল্লেখ থাকে, যাতে ভবিষ্যতে অংশীদারদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে এই চুক্তিপত্রের মাধ্যমে তা নিরসন করা সম্ভব হয়। অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অংশীদারদের মূলধনের যোগান ও মুনাফা বন্টনের ব্যাপারে যেহেতু চুক্তিপত্রে উল্লেখ থাকে, তাই এই মুনাফা বন্টন ও মূলধনের যোগানের ব্যাপারেও অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র থাকা উচিত। চুক্তিপত্রের ভিত্তিতে অংশীদারি ব্যবসা পরিচালিত হয়ে থাকে। এবার আলোচনা করব অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্তু নিয়ে। অংশীদারি ব্যবসায় চুক্তিপত্রের বিষয়বস্তুতে যে সমস্ত বিষয় উল্লেখ থাকে তা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা, ব্যবসায়ের প্রকৃতি, উদ্দেশ্য ও আওতা, ব্যবসায়ের কার্যকলাপ ও স্থায়িত্ব, অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা, ব্যবসায় মোট মূলধনের পরিমাণ, প্রত্যেক অংশীদারের প্রদত্ত মূলধনের পরিমাণ ও পরিশোধ পদ্ধতি, ব্যবসা পরিচালনার নিয়মাবলী, যে সকল অংশীদার প্রত্যক্ষভাবে ব্যবসা পরিচালনা করবেন তাদের পরিচিতি, ব্যবসায়ের লাভ লোকসান বন্টন পদ্ধতি, অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা ও অধিকার, যে ব্যাংক হিসাব খোলা হবে তার নাম, ঠিকানা ও হিসাবের নাম, হিসাবের ধরন, ব্যাংকের হিসাব পরিচালনাকারী ব্যক্তিগণের নাম, নতুন অংশীদার গ্রহণ ও পুরাতন অংশীদারদের বিদায়ের নিয়মাবলী, অংশীদারের মৃত্যুতে তার অংশ নির্ধারণ, সংরক্ষণ ও পরিশোধ পদ্ধতি, অংশীদারদের অবসর গ্রহণ ও বহিষ্কারের পদ্ধতি, ভবিষ্যৎ বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি এবং অংশীদার ব্যবসায় বিলুপ সাধন, এই সমস্ত বিষয়গুলো অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ থাকে। এবার আলোচনা করব অংশীদারি ব্যবসায় নিবন্ধন নিয়ে। অংশীদারি ব্যবসায় নিবন্ধনের জন্য আবেদন করতে হয় নিবন্ধকের নিকট। এই অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনের জন্য আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত বিষয় উল্লেখ করতে হয় তা হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানের নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, শাখা কার্যালয় থাকলে সেগুলোর ঠিকানা, ব্যবসায়ের উদ্দেশ্য, ব্যবসায় শুরুর তারিখ, ব্যবসায় মোট কার্যকাল ও স্থায়িত্বকাল, অংশীদারদের নাম, ঠিকানা ও পেশা, অংশীদার হিসাবে ব্যবসায় যোগদানের তারিখ ইত্যাদি অংশীদার ব্যবসা নিবন্ধনের জন্য এগুলো উল্লেখ করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে। অংশীদারি ব্যবসায় বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সাধারণ অংশীদার, ঘুমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, আপাতদৃষ্টিতে অংশীদার, সীমিত অংশীদার, আচরণ অনিয়মিত অংশীদার।
এখন এই বিভিন্ন প্রকার যে অংশীদারি ব্যবসা আছে, তাদের যে বৈশিষ্ট্যগুলো, বিভিন্ন প্রকার অংশীদারের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। সাধারণ অংশীদারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, সাধারণ অংশীদাররা তারা ব্যবসা পরিচালনায় মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে। তার অংশীদারদের দায় অসীম, চুক্তি অনুযায়ী লাভ বা ক্ষতি অংশ তারা পায়। ঘুমন্ত অংশীদার, এ ধরনের অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়, ব্যবসা পরিচালনায় তারা অংশগ্রহণ করে না। নামমাত্র অংশীদার হচ্ছে এ ধরনের অংশীদার, তারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না, শুধু নিজের সুনাম ব্যবসায় ব্যবহার করার জন্য অংশীদারি ব্যবসা থেকে তারা নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে থাকে। আপাতদৃষ্টিতে অংশীদার হচ্ছে এ জাতীয় অংশীদারগণ ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরও তাদের মূলধন ব্যবসায় রেখে যায়, উত্তোলন করে না। তারা প্রকৃতপক্ষে ব্যবসায়ের পাওনাদার হিসাবে পরিচিত। সীমিত অংশীদার হচ্ছে আইন অনুযায়ী সকল অংশীদারদের সম্মতিক্রমে কোনো নাবালককে অংশীদার ব্যবসায়ের সদস্য হিসাবে গ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে অংশীদার করা হয়। এই ধরনের অংশীদারকে বলা হয় সীমিত অংশীদার। অংশীদারদের দায় ব্যবসায় নিয়োজিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ, ব্যবসা পরিচালনায় তারা অংশগ্রহণ করে না। আচরণে অনুমিত অংশীদার, এই ধরনের অংশীদার হচ্ছে মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোনো আচরণে দ্বারা নিজেদের ব্যবসায় অংশীদার হিসাবে পরিচয় দেন, তাকে আচরণিত অংশীদার বলা হয়। কেউ তাদের সাথে যদি তাদের আচরণে প্রভাবিত হয়, যদি ঋণ দেয় বা চুক্তিবদ্ধ হয়, সে অংশীদার দায়ী থাকবে। এবার অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি নিয়ে আলোচনা করব। অংশীদারি ব্যবসায় বিভিন্নভাবে বিলোপ সাধন হতে পারে। 1 নম্বর হচ্ছে সকলে একমত হয়ে বিলোপ সাধন। অংশীদারগণ সকলে যদি একমত হয় যে আমরা আর এই অংশীদারি ব্যবসা পরিচালনা করব না, সেই ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটতে পারে। বাধ্যতামূলক বিলোপ সাধন, সেটা হচ্ছে একজন ব্যতীত সকলে যদি দেউলিয়া হয়, অথবা সকল অংশীদার ব্যতীত একজন দেউলিয়া হলে এই ধরনের এই পরিস্থিতিতে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করতে পারে। কোনো কার্য দ্বারা যদি অংশীদারি ব্যবসা আইন বিরুদ্ধ হয় বা অবৈধ হয়ে পড়ে, তাহলে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করতে পারে। তারপর হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। ব্যবসায় নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে, ব্যবসায় নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে, কোনো অংশীদারের মৃত্যু হলে, আদালত কর্তৃক কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হলে, তাহলে অংশীদারি কারবারের বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন ঘটে থাকে। তারপর হচ্ছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, এবং সর্বশেষ হচ্ছে আদালতের নির্দেশে বিলোপ সাধন। আদালতের নির্দেশে বিলোপ সাধন ঘটে থাকে যখন সেই পরিস্থিতিতে এমন এক পরিস্থিতির উদ্ভব হতে পারে যেখানে আদালতের নির্দেশে বিলোপ সাধন ঘটে থাকে। সেইগুলো হচ্ছে কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, কোনো অংশীদারের দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে, কোনো অংশীদারের অসৎ আচরণের জন্য অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে, কোনো অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয় পক্ষকে হস্তান্তর করলে, ব্যবসায় ক্রমাগত লোকসান হতে থাকলে, এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন ঘটে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।